মেয়েদের পড়াশোনা নিয়ে আহমদ শফির বক্তব্যে তোলপাড়। এমন বক্তব্য ইসলাম সমর্থন করেন না বলছেন ধর্মীয় চিন্তাবিদরা। সমাজকে পিছিয়ে দেওয়ার চেষ্টা মন্তব্য নারী নেত্রীদের। সংসদে এসে বিএনপিকে আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের যৌথ সভায় বললেন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নেতৃত্ব দেয়ায় নির্বাচনে হেরেছে দলটি। জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়া ঐক্যফ্রন্টের ভুল সিদ্ধান্ত ছিল ব্রিফিংয়ে ডক্টর কামাল। আবারও বললেন কিছুই জানতেন না তিনি। এবং হঠাৎ করেই মন প্রতি 100 থেকে 150 টাকা বেড়েছে চালের দাম। পাইকারি বাজার ক্রেতা শূন্য। ধানের দাম বাড়ার অজুহাত ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। মেয়েদের পড়াশোনা নিয়ে মন্তব্য করে আবারও আলোচনায় হেফাজতে ইসলামের আমির আহমদ শফী। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ক্ষেত্রে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। চট্টগ্রামের হাটহাজারীতে এক মাদ্রাসার অনুষ্ঠানে দেয়া তার বক্তব্য ইসলাম পরিপন্থী বলে মন্তব্য করেছেন ধর্মীয় চিন্তাবিদরা। নারী নেত্রীরা বলছেন সমাজকে পিছিয়ে দেয় এ ধরনের মতবাদ। বিস্তারিত কমলদের রিপোর্টে। নারী নেতৃত্বের জয় জয়কার বাংলাদেশের প্রতিটি অঙ্গনে। মেয়েদের পড়াশোনায় এগিয়ে নিতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে সরকার, প্রশংসা কুড়াচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও। কিন্তু পশ্চাৎপদে কিছু বক্তব্য ম্লান হয়ে যায় সব অর্জন। আরও একবার এমন বক্তব্য দিলেন হেফাজতে ইসলামের প্রধান আল্লামা আহমদ শফী। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে নারী শিক্ষা নিয়ে নানা অযাচিত মন্তব্য করেন তিনি। আপনাদের মেয়েরা স্কুল কলেজে দিবেন না, বেশি থেকে বেশি ক্লাস 4-5 পর্যন্ত পড়াইতে পারবেন। বিবাহ দিলে স্বামীর টাকা পয়সা হিসেব রাখতে হবে, আর বেশি যদি পড়ান কিছুদিন পরে আপনার মেয়ে দেখবে না, টানি টানি নিয়ে যাবে আরেকজন পুরুষ। এদিকে হেফাজত প্রধানের এই বক্তব্যকে ইসলামী নীতির সুস্পষ্ট লঙ্ঘন মনে করছেন বিভিন্ন ধর্মীয় চিন্তাবিদরা। মাননীয় প্রধানমন্ত্রী তো আর ক্লাস 4-5 তো নিশ্চয় না, তিনি নিশ্চয় মাস্টার ডিগ্রি পাশ করছেন বলে তাকে সম্বোধনা দিচ্ছে। তাহলে তিনি কোন বিভাগে এই কথাটা বললেন? এটা জাতির জন্য বড় কলঙ্কিত। জাতির জন্য, সমাজের জন্য যে অবদান রাখতে পারে, তারা যে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, এটার ব্যাপারে তার ন্যূনতম কোনো ধ্যান ধারণা না থাকার কারণে এবং মাঝে মধ্যে তিনি নিজেকে নিজে আলোচনা আনার জন্য তিনি এই সমস্ত অবাঞ্ছিত কথাবার্তাগুলো বলে যাচ্ছে। আল্লাহ রসুল সকল নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করেছেন। তারা নারীদেরকে জ্ঞান অর্জন থেকে দূরে রাখতে চায়। এটা সুস্পষ্টভাবে ইসলামের অবব্যাখ্যা। নারী নেত্রীরা বলছেন এ ধরনের বক্তব্য কেবল মেয়েদের নয়, পুরো সমাজকে পিছিয়ে দেওয়া। বর্তমানে আমাদের বাংলাদেশ যেখানে এগিয়ে গেছে, নারী বিশেষ করে নারী উন্নয়নে, নারী ক্ষমতায়নে নারী যে ভূমিকা রাখতেছে, সেই জায়গায় মৌলানা আল্লামা শফী সাহেবের এই কথাটা একেবারে কোনো মতেই মেনে নেওয়া যায় না। নারীরা যেন এগিয়ে যেতে না পারে, এটা একটা বিশাল চক্রান্ত। 2010 সালে প্রস্তাবিত নারী নীতির বিরোধিতা করে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আলোচনায় উঠে আসে হেফাজতে ইসলাম ও তার প্রধান আল্লামা আহমদ শফী। এরপর থেকেই নারীদের নিয়ে তিনি একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। চট্টগ্রামের হাটহাজারী ভিত্তিক সংগঠনটির সারা দেশে কয়েক লাখ নেতাকর্মী এবং অনুসারী রয়েছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর বক্তব্য ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করেছেন ইসলামী চিন্তাবিদরা। জমিয়াতুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বলেন, নারীকে সবসময় বেশি অধিকার দিয়েছে ইসলাম। ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মাওলানা মেজবাউর রহমান চৌধুরী বলেন, ইসলাম শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কাজেই আহমদ শফীর বক্তব্য ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটা সঠিক কথা নয়, এটা ইসলামের কথা নয়, মূল্যবোধের কথা নয়, বরঞ্চ নারীদেরকে শিক্ষিত করতে, ইসলাম উৎসাহিত করতে, স্বাবলম্বী করতে, নারীদের নিরাপত্তার জন্য অর্থনৈতিক ব্যবস্থা করতে ইসলামই বলেছে। মুসলিম নারীরা দর্শন, শিল্প, স্থাপত্য শিল্প, তারপরে আপনার ওই যে আর্কিটেক্টে
এগুলায় তারা বিশ্ব সাথে তাল মিলে তারা কাজ করছেন। একজন মানুষ হিসাবেও যেমন একজন পুরুষের শিক্ষার গুরুত্ব আছে এবং তার শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে জাতির জন্য, জাতির স্বার্থেই একজন নারীরও শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে। ইসলাম তো নারীকে শুধু সম অধিকারের প্রশ্ন না, নারীকে অধিকারের ক্ষেত্রে অনেক বেশি দিয়েছে পুরুষদের তুলনায়। এ নিয়ে আলোচনার জন্য চট্টগ্রামে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ রিচার্ড। এই যে হেফাজত প্রধান আল্লামা আহমেদ শফী যে উক্তিটি করেছেন, যে মন্তব্য করেছেন নারী শিক্ষা নিয়ে, সে বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে যোগ দিয়ে জামাতের প্রেসিডিয়াম সদস্য সৌম আব্দুস সামাদ এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভানেত্রী নূরজাহান খান এবং নারীনেত্রী নূরজাহান খান। আমরা তাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলে সৌম আব্দুস সামাদের সাথে। আপনার কাছে জানতে চাইবো যে হেফাজত প্রধান আল্লামা আহমেদ শফী যে উক্তিটি করেছেন নারী শিক্ষা নিয়ে, নারীর অগ্রযাত্রা নিয়ে, এটি কি ইসলামের দৃষ্টিতে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আসলে শফি সাহেব, মৌলানা শফি সাহেব যে কথাটি বলেছেন সেটা ইসলামের দৃষ্টিভঙ্গি নয়, সেটা তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হতে পারে। আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকে ঘোষণা করেছেন রব্বি জিদনি আলমা, জ্ঞান বৃদ্ধির কথা বলা হয়েছে। অতিরিক্ত রিসার্চ কিংবা গবেষণা করা না হলে, উচ্চতর শিক্ষা না হলে জ্ঞান বৃদ্ধি হয় না। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা তাহার 114 নম্বর আয়াতে বিষয়টি উত্থাপন করা হয়েছে। আমাদের প্রিয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নরনারীর জন্য জ্ঞান অর্জন ফরজ করেছেন। আল্লাহ যেখানে ফরজ করেছেন সেখানে তিনি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কথা বলে বিষয়টাকে সীমাবদ্ধ করার কোনো অধিকার নাই। এটা কোরআন শরীফের ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির অপব্যাখ্যা। এটা ইসলামের সুস্পষ্ট বিধানের লক্ষণ, ইসলামী বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এটা কোরআন হাদিসের নির্দেশনা নয়, এটা তার ব্যক্তিগত মতামত হতে পারে। আমি আপনার কাছে আবার আসবো। আমি নারী নেত্রী নূরজাহান খানের কাছে আসি। একজন নারী নেত্রী, আপনার দীর্ঘদিন নারী অধিকার নিয়ে সংগ্রাম করছেন। এই আল্লামা আহমেদ শফী যে বক্তব্যটি দিয়েছেন নারী অগ্রযাত্রা বা নারী শিক্ষা নিয়ে, এটিকে আপনার নারীরা কোন দৃষ্টিতে দেখছেন? সকালবেলা পত্রিকা দেখে চোখটা আটকে গেছিল। নজরুল বলেছে, সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। আরো বলেছেন, মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল, যে ঘুমটা তোমা করিয়াছি ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসের চিহ্ন যথাযথ আবরণ। তা শফি সাহেবের ঔদ্ধত্যের আমি মানে বাহাদুর বলবো। আমি বারবার উনি নারীদের নিয়ে কথা বলবেন। একবার বললেন নারীদেরকে নিয়ে তেঁতুল মুখে দিলে মানুষের মুখে জল আসে তেঁতুল দেখলে, নারীদেরও তাই। সেই নারী ওনার মা নয়, সেই নারী ওনার স্ত্রী নয়, সেই নারী ওনার কন্যা নয়, সেই নারী ওনার ভগ্নী নয়। আমরা আজকে যারা এত বছরের রাজপথে আন্দোলন, আমরা তো শফি সাহেবের এই ঔদ্ধত্য শুনতে রাজি না। উনি গতকাল যাদের দিয়ে ওয়াদা করিয়েছেন যে নারী শিক্ষা তারা করবে না, 4-5 পর্যন্ত পড়বে, তার কারণ তারপরে সেই নারীরা ঘরের থাকবে না, পুরুষরা তাদের টেনে নেবে। পুরুষরা তো টেনে নেবে না, কারণ পুরুষরা তো মানুষ। টেনে নেবে তারা যারা পশু, যাদের পাশবিক লালসা মেটাবার জন্য তারা নারীদেরকে তাদের ইচ্ছে মতো ব্যবহার করে। একটা পুরুষকে তো আমরা মানুষ মনে করি। আমরা তো মনে করি যে একটা নারী এবং পুরুষ একজন একজনের পরিপূরক। পুরুষরা মানুষ, নারীদের শত্রু না। তার এই কথা তীব্র প্রতিবাদ করছি এবং আমি মনে করি তার সহ্য করার সময় মনে হয় শেষ হয়ে গেছে। এখন আমাদের ফিরে দাঁড়াতে হবে, শফি সাহেবকে বুঝাতে হবে যে এই কথাগুলি বলা অত্যন্ত গর্হিত অপরাধ হয়েছে, তার এই কথাগুলি প্রত্যাহার করতে হবে এবং যাদের দিয়ে ওয়াদা করিয়েছেন তারা যদি এই ওয়াদা পালন করার চেষ্টা করে তাহলে কি হবে সেটা আমার মনে হয় সবাই বুঝবে। আমি আপনার কাছে আবার আসবো। আমি আবার আসি সৌম আব্দুস সামাদের কাছে। এখন আসলে উনি কেন এই মন্তব্য করছেন বলে আপনারা মনে করছেন? ওনারা মূলত ইসলামের মূলধারার উপর নেই। বিভিন্ন সময় ইসলাম নিয়ে তারা অপব্যাখ্যা করেন। 1971 সালেও তারা ইসলাম নিয়ে অপব্যাখ্যা করেছিলেন, মানুষকে বিভ্রান্ত করেছিলেন। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুজাহিদ বাহিনী গঠন করে যুদ্ধাপরাধী হিসাবে ঘৃণতম কাজকর্ম করেছিলেন। রাজাকার আল বদর আল শামসের পাশাপাশি তারা মুজাহিদ বাহিনী গঠন করেছিলেন। এই সমস্ত কমে এখন কেন এই কথাটা বলতে, আমি এখনের পরিস্থিতি আসছি। আমার মনে হয় তিনি মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু বলে আলোচনায় আসতে চান।
না হয়ে যায় তো উদ্ভট কথাবার্তা বলার কোনো কারণ আমরা খুঁজে পাই না। যে কথাবার্তা তিনি ইসলামের নামে বলছে, অথচ বিশ্ববিখ্যাত ফিকার কিতাব হেদায়াতে স্পষ্টভাবে বলা আছে কিতাবুল কারাহিয়ায় যে মেয়েদেরকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিতে হবে, কারণ চিকিৎসার জন্য মেয়েদের সুস্পষ্টভাবে কথা বলার জন্য মহিলা দরকার, তাদের শরীরে স্পর্শ করার জন্য মহিলা দরকার, তাদের চিকিৎসা কিংবা অপারেশনের জন্য মহিলা ডাক্তার হওয়াটা উত্তম। ইসলামে মহিলাকে চিকিৎসা বিজ্ঞান শেখার জন্য সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সেক্ষেত্রে তৃতীয় চতুর্থ শ্রেণী পড়ার পরে কেউ কি চিকিৎসা বিজ্ঞানী হতে পারবে? এই সমস্ত কথাবার্তাগুলো ইসলামী দৃষ্টিভঙ্গির সাথে কোনো প্রকার সম্পর্ক কিংবা মিল নাই। এগুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, তারা মানুষকে বিভ্রান্ত করছে, 71 সালে বিভ্রান্ত করছে, এখনো বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। আমি আপনার কাছে আবার আসবো, আমি আবার আসি নূরজাহান খানের কাছে। আপনারা কিন্তু তাহলে নারীর যে অগ্রযাত্রা, সরকার জানেন যে নানা পদক্ষেপ নিয়েছে, আজকে নারীরা বৈমানিক হয়েছে, নারীরা কিন্তু এখন জাতিসংঘ মিশনে যাচ্ছে, বিভিন্ন বাহিনীর হয়ে সেনাবাহিনী সহ, এবং নারীর যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রা ধরে রাখার জন্য সরকারের যে পদক্ষেপগুলো, আপনি জানেন যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, বিনামূল্যে বই দেওয়া হচ্ছে, সে ধারাটি অব্যাহত রাখার জন্য এখন কি করা উচিত? আমার মনে হয় বাংলাদেশ এখন পৃথিবীর কাছে একটা উদাহরণ নারীর ক্ষমতায়ন। আপনি যে বললেন সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, উচ্চ পদে, প্রশাসনের উচ্চ পদে ক্ষমতাসীন প্রত্যেকটা জায়গায় বিনা বেতনের শিক্ষা, শুধু তা না, মিড ফুডের একটা ব্যবস্থা করেছেন, যেন দুপুরে যেন ওরা খাওয়ার জন্য খাওয়া দেওয়া হয়, তাহলে তারা খাওয়া পাবে, উপবৃত্তি পাবে। যেখানে কলেজ পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়া, সেটা তো নিশ্চয়ই সরকারের মানে নীতির বিরুদ্ধে না? তাহলে মাওলানা শফির এই কথা আমি মনে করব অনৈতিক। এবং আপনি নারীর যে অগ্রযাত্রা, অগ্রযাত্রা ধরে রাখার জন্য এখন কি করা উচিত? আমাদের তো সেই অগ্রযাত্রা তো আমাদের চলছে, আমরা আরো অনেক দূরে এগিয়ে যাচ্ছি। আজকে মন্ত্রী কয়টা মহিলা মন্ত্রী আপনি দেখেন, স্পিকার মন্ত্রী, প্রধানমন্ত্রী মন্ত্রী কয়জন আছে? হ্যাঁ, এবং সরাসরি নির্বাচনে কতজন মহিলা নির্বাচিত হয়েছেন? এই অবস্থায় শফি সাহেবের এই কথাকে আমরা মনে করি যে মানে অত্যন্ত অর্বাচীন কথা, এবং আমরা মনে করি আমাদের এগিয়ে যেতে হবে এবং এই ধরনের কথাকে আমাদের থামিয়ে দিতে হবে। কোনো অবস্থাতে এই ধরনের কথা, আমাদের কিছু অশিক্ষিত লোক আছে, স্বল্প শিক্ষিত লোক আছে, গ্রামের ধর্মভীরু লোক আছে, যাদেরকে 71-এ বলা হয়েছিল যারা পাকিস্তানে বউ বাচ্চা রেখে এখানে যুদ্ধ করতে এসছে, তাদেরকে নিজের বউকে, নিজের কন্যাকে আল্লাহর নামে দেওয়া উচিত, এবং তাদের ঠিক সেইভাবে একই ঘটনা তারা আল্লাহর নাম নিয়ে করছে। বিবি খুদাজা যখন যুদ্ধে গেছিল, সেটা শফি সাহেব শুনেন নাই? দুজনকে ধন্যবাদ দিচ্ছি যে আজকে যে আলোচনা চলছিল, যে আল্লামা আহমদ শফী যে উক্তি নিয়ে তিনি গতকালকে যে হাটাজারির মাদ্রাসায় উক্তিটি করেছেন, সেই উক্তি নিয়ে একজন ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছেন, আর যে নারীর যে অগ্রযাত্রা অব্যাহত থাকতে হবে এবং নারীকে উচ্চশিক্ষিত হবে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য। তো সজল, এখন পর্যন্ত আমার কাছে ছিল আলোচনার সর্বশেষ। আলোচকদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দেব। জনপদের সময় আরো থাকছে, পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে তৃতীয় পক্ষের উস্কানি রয়েছে বলছে পুলিশ, খুঁজে বের করার আহ্বান নেতাদের, আলোচনাতেই সমাধানের তাগিদ। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপির নির্বাচিত প্রতিনিধিদের উচিত সংসদে যোগ দেয়া। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় একথা বলেন তিনি। দুর্নীতি, মানুষ হত্যা সহ নানা কারণেই বিএনপি ভোটের মাঠে প্রত্যাখ্যাত হয়েছে জানিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, তাদের নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর শনিবার বিকেলে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের সাথে যৌথ সভায় বসলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই যৌথ সভার শুরুতেই সূচনা বক্তব্য রাখেন দলের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাঠ অস্থিতিশীল করার চেষ্টা করেও বিএনপি কিছুই করতে পারেনি জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের উচিত সংসদে এসে গণতন্ত্র রক্ষা করা। বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে, তারপর যে কটা সিটে তারা জিতেছে গণতন্ত্রের স্বার্থে। তারা যদি চায় তাদের পার্লামেন্টে আসা প্রয়োজন,
কারণ আমরা এইটুকু বলতে পারি, আমরা কিন্তু কোনো রিভেঞ্জ নিতে যাইনি বা আমরা কাউকে কোনো হয়রানিও করতে যাইনি। এবারে নির্বাচনের সবথেকে লক্ষণীয় বিষয় ছিল যে মানুষের মাঝে একটা স্বতঃস্ফূর্ততা এবং ভোট দেবার জন্য আগ্রহ। দোষী সাব্যস্ত হওয়া পলাতক আসামিকে দলীয় প্রধান করা, মনোনয়ন বাণিজ্য সহ নানা কারণেই ভোটের মাঠে বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যাত হয়েছে বলেও মনে করেন বঙ্গবন্ধু কন্যা। বিএনপির মতো একটি রাজনৈতিক দল, এটা হচ্ছে দুর্ভাগ্য যে তারা নির্বাচনে নেমেছে, কিন্তু তাদের নেতৃত্ব হচ্ছে হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি। কারণ একটি রাজনৈতিক দলে পলাতক আসামি তাকে দিয়ে রাজনীতি করতে গেলে সেখানে কি রেজাল্ট হয় সেটাই তারা পেয়েছে। নৌকায় ভোট দিলে দেশের উন্নতি হয়, ভাগ্য পরিবর্তন হয় তৃণমূলের, এমন বিশ্বাস থেকেই মানুষ নৌকায় সমর্থন দিয়েছে জানিয়ে শেখ হাসিনা আগামীতে শান্তিপূর্ণ পরিবেশে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সবার প্রতি আহ্বান জানান। আমরা অগ্নি পরীক্ষা দিয়ে এসেছি, কাজে জনগণের বিশ্বাস আস্থাটা যে কারণে আমাদের উপর এসেছে যে আমরা রাষ্ট্র পরিচালনা করি জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, কাজে জনগণের প্রতি আমাদেরও কর্তব্য অনেক বেড়ে গেছে। ভোটের মাঠে আওয়ামী লীগকে বিজয়ী করতে নৌকা মার্কায় সমর্থন দেয়ায় শেখ হাসিনা কৃতজ্ঞতা জানান দেশবাসীর প্রতি। সকল স্তরের মানুষ যারা নির্বাচনে আমাদেরকে সমর্থন দিয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয় নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তথ্য উপাত্ত তুলে ধরে তাদের প্রশ্নের জবাব দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নির্বাচন নিয়ে বিএনপি ঐক্যফ্রন্টের নানা অভিযোগের প্রেক্ষাপটে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় ও ঐক্যফ্রন্টের পরাজয়ের কারণ তুলে ধরেন। জয় বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির চেয়ে প্রায় 4,90,00,000 ভোট বেশি পেয়েছে। এত বড় ব্যবধানে জয় কখনোই কারচুপির মাধ্যমে করা সম্ভব নয়। তথ্য উপাত্তের ভিত্তিতে তিনি বলেন, আওয়ামী লীগের বাইরে যদি সব ভোট বিএনপি জামায়াতের পক্ষে যেত তাহলেও কমপক্ষে 2,20,00,000 ভোট বেশি পেত আওয়ামী লীগ। ভুয়া ভোট দেয়া নিয়ে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে 2008 ও 1996 সালের ভোটার উপস্থিতি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, অংশগ্রহণমূলক হওয়াতেই বেড়েছে ভোটার উপস্থিতি। নাশকতার আন্দোলনের কারণে বিএনপি জনসমর্থন হারিয়েছে মন্তব্য করে জয় বলেন, দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দণ্ডের পরেই তলানিতে ঠেকেছে দলটির জনপ্রিয়তা। জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়া ভুল সিদ্ধান্ত ছিল বলে স্বীকার করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। বিএনপি তাকে না জানিয়ে জামায়াতকে জোটে নিয়েছিল বলেও দাবি করেন তিনি। বিকেলে মতিঝিলে গণফোরাম কার্যালয়ে দলীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডক্টর কামাল। এ সময় তিনি নির্বাচন বাতিল করে 3 মাসের মধ্যে আবারও নির্বাচন দেওয়ার দাবি জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জাসদ সহ কয়েকটি দলকে সঙ্গে নিয়ে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠন করা হয় নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট। শুরু থেকেই ঐক্যফ্রন্টের সঙ্গে জামাত প্রসঙ্গে কোনো স্পষ্ট উত্তর মেলেনি নতুন এই জোটের কাছে। বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের জামাত নিয়ে প্রশ্ন এড়িয়ে গেছেন, দিয়েছেন হুমকিও। শনিবার বিকালে গণফোরাম কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ডক্টর কামাল হোসেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামাতকে জাতীয় ঐক্যফ্রন্টে নেয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করেন তিনি। জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি, এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে। তাড়াতাড়ি অনিচ্ছাকৃত যে ভুল ত্রুটি, এই ভুল ত্রুটি বলতে আপনারা কি বলছেন? আমি যদি বলি একটা ভালো উদাহরণ আপনি দিয়েছেন, এটাকে আমি মনে করবো। যখন ওরা বললো না যে জামাতের 25 জন না কত হয়েছে, আমি যখন এখানে সম্মতি দিয়েছি এটা আমাকে জানানো হয়নি। আমি তো মনে করি সেটা বলা যেতে পারে। জনগণের ভোটাধিকার খর্ব হয়েছে মন্তব্য করে আগামী 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করেন ডক্টর কামাল। সরকারি দলের মুখপাত্র ছাড়া অন্য কেউ এটাকে সুষ্ঠু নির্বাচন হিসাবে চাইলেও গণ্য করা যাচ্ছে না। 2-3 মাসকে মধ্যে আরেকটা ভালো নির্বাচন করে দেওয়া, তার চেয়েও কমে সময়ও করা যেতে পারে তারা চাইলে, তো যেখানে সকলেই অংশগ্রহণ করে ভোট দিতে পারে।
তড়িঘড়ি করে ঐক্যফ্রন্ট গঠন ভুল হয়েছে জানিয়ে ভবিষ্যতে তা সংশোধন করা হবে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। তড়িঘড়ি জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করতে গিয়ে অনিচ্ছাকৃত যেসব ভুল ত্রুটি সংঘটিত হয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার বাবুবাজারের আড়তে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। খুব দ্রুত দাম কমে যাবে এই আশ্বাসে এই মুহূর্তে বাজারে ক্রেতা সমাগম অনেকটাই কম। দামের এই ঊর্ধ্ব গতিতে মিল মালিকদেরই দুষছেন পাইকারি ব্যবসায়ীরা। চালের পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। নির্বাচনের পর থেকে দফায় দফায় বাড়তে থাকে চালের দাম। আড়তে বাড়তি দামের প্রভাব পড়ে খুচরা ক্রেতাদের উপরও। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই সব শ্রেণীর চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয় বাণিজ্য ও খাদ্যমন্ত্রীর। আশ্বাসও দেওয়া হয় 1 সপ্তাহের মধ্যে কমবে চালের দাম। তবে এখন পর্যন্ত তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়েনি চালের বাজারে। পাইকারি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। যে চাল 1800 টাকা 1600 টাকা কিনতাম ওই চাল 1800-1900 টাকা দাম ওখানে। আর যে চাল চিকন চাল কিনতাম 2200-2300, ওই চাল 2500 টাকা। চালের বাজার সবই তো বাড়তি দাম। মিনিকেট ছিল আগে কিনছি 46 টাকা, 44, 45, সেটা এখন 50 টাকা, 51 টাকা। বৈঠকে খুব দ্রুত দাম কমার আশ্বাসের পর এই মুহূর্তে বাজারে অনেকটাই কমে গেছে ক্রেতা সমাগম। মিল মালিকের কারসাজির কারণে বস্তা প্রতি প্রায় 200-150 টাকা বাড়াইছে। আজকে আমরা ওই আগের ভাবে দাম চাচ্ছি, কারণ মার্কেটে কাস্টমার কম, বেচা বিক্রি কম। আমরা বাড়তি দাম আনতে হইতেছে, সেই জন্য আমরা বাড়তি বিক্রি করতেছি। নির্বাচনকে ঘিরে পরিবহন সংকট, অনিশ্চয়তা ও ধানের দাম কিছুটা বাড়ার সুযোগ নিয়ে মিল মালিকরা অস্বাভাবিকভাবে বাড়িয়েছে চালের দাম, এমন অভিযোগ বাংলাদেশ চাল ব্যবসায়ী সমিতির। ট্রাক বন্ধ ছিল, আর মনে করছে ইলেকশনের পরে কি হয়, একটা আতঙ্কের মধ্যে মানুষ ছিল। এইসব কারণ, এই সুযোগটা মিল মালিকেরা নিয়েই ফেলছে। ধানের দাম 50 টাকা বাড়ছে, 100 টাকা বাড়ছে, ওনারা কি করছে সাথে সাথে চালের দাম ব্যাগে 200 টাকা বাড়াই দিচ্ছে। খুচরা বাজারে কিন্তু আপনাদের যেহেতু বাজার নেই, বাজারে কম্পিটিশন নেই, কাজে দেখবেন এক একজনে এক একটা দামে বিক্রি করে। হঠাৎ করে দাম বাড়ায় গেল বছর চালের অভ্যন্তরীণ চাহিদা পূরণে বিভিন্ন দেশ থেকে 50 লাখ টনের বেশি চাল আমদানি করা হয়। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আমন মৌসুমের শুরুতে মাত্র 550 থেকে 600 টাকা মন দরে ধান কিনে নেয় নওগাঁর ব্যবসায়ীরা। বেশিরভাগ কৃষক যখন ধান বিক্রি করে দিয়েছেন, সে সময় হঠাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে চালের দাম। গত এক সপ্তাহে চালের দাম বাড়ানো হয়েছে মন প্রতি 100 থেকে 150 টাকা। এভাবে ব্যবসায়ীদের পকেট ফুলে ফেঁপে উঠলেও বঞ্চিত হচ্ছেন কৃষক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নওগাঁ প্রতিনিধি এমআর রকির রিপোর্ট। মৌসুমের শুরুতে সরকারের সহজ শর্তে বিপুল পরিমাণ ঋণের টাকায় হাজার হাজার মন ধান কিনে গুদামজাত করে নওগাঁর ব্যবসায়ীরা। কৃষক ধার দেনার মাধ্যমে কঠোর পরিশ্রম করে উৎপাদিত ফসল হাটে নিয়ে আয় ব্যয়ের হিসাব কোনো মতেই মিলাতে পারছেন না। এখানকার আড়তগুলোতে গত এক সপ্তাহে মনপ্রতি 150 টাকা থেকে 200 টাকা চালের দাম বাড়িয়েছে মিলাররা। কৃষকের অভিযোগ, তাদের গোলা থেকে 80% ধান ব্যবসায়ীরা স্বল্প মূল্য কিনে এখন ইচ্ছে মতো বাড়িয়েছে চালের দাম। এতে ব্যবসায়ীর পকেট ভারী হলেও কৃষকের অবস্থা দিন দিন নাজুক হচ্ছে। 7000 টাকা খরচ, কাটা মারা দিয়ে 9000 টাকা পড়ছে, বেচা 550 টাকা দাম দিছে, দিয়ে এখানে হিসাব করে দেখে গেল আমার 4000 টাকা লস গেছে। গুদামজাত করে লক্ষ লক্ষ টাকা মিলিচ্ছে, লাভ ব্যবসায়ীর হলো, কৃষক কিছুই পেল না। সরকারের নানা সুযোগ সুবিধা নিয়ে ছোট বড় 1000 চাতাল ও রাইস মিল প্রায় 2500 কোটি টাকার কারবার করেন ব্যবসায়ীরা। মৌসুম এলে এসব ব্যবসায়ীরা একজোট হয়ে কৃষককে ঠকিয়ে নিজেদের মুনাফার পাহাড় গড়ে তোলে বলে অভিযোগ বিশিষ্ট জনদের। এই মিলাররাই ব্যাংকের বিভিন্ন বেসরকারি এবং সরকারি ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে অল্প দামে সেই ধানগুলো কিনে তারা গুদামজাত করে রেখেছিল। নওগাঁর আড়তগুলোতে চিকন চালের দাম বেড়েছে মনপ্রতি 120 থেকে 150 টাকা। এজন্য খুচরা ব্যবসায়ীরা আড়তদারদের দুষছেন। পাইকারি ব্যবসায়ীরা দেখছে যে ধানের দামটা বৃদ্ধি পেয়েছিল, দোষ হয় মিলার সিন্ডিকেট করে, কিন্তু এখন বাস্তবে কোনো মিলের চাউল নেই। ধান তাদের কাঁচামাল হিসাবে থাকে, কিন্তু কারো মিলত যায় দেখবেন না যে 10 গাড়ি চাউল আছে। অবশ্য জেলা প্রশাসন বলছে, চালের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখে কোনো কারসাজি হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখছি এবং যাতে কোনোভাবেই জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা সজাগ আছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে গেল আমন মৌসুমে 2,05,000 হেক্টর জমিতে 7.5 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জনপদের সময় আরো থাকছে।
কক্সবাজার ও বান্দরবানের ক্যাম্প ছেড়ে রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে সারা দেশে। আটকানো যাচ্ছে না 3 স্তরের চেকপোস্টেও। কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ। চালের দাম বাড়ার কারণ নিয়ে আলোচনার জন্য রাজশাহীর পবায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিচার্ড, কিছুক্ষণ আগে আমরা রিপোর্টটিতে যেমনটি দেখলাম যে চালের দাম বেড়ে গেছে। আসলে এই চালের দাম বাড়ার পেছনে কারা জড়িত, কারা দায়ী, সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এক একজনকে দুষছেন। যেমন খুচরা ব্যবসায়ীরা পাইকারদের কথা বলছেন, পাইকাররা বলছেন যে মধ্যস্বত্বভোগীরা রয়েছে এই চালের দাম বাড়ার পেছনে। এদিকে কৃষকরা বলছেন যে চালের যে দামটা বাড়লো, তারা যখন ধানটা বিক্রি করছে তখন তারাও যে ন্যায্য মূল্যটা পাওয়া দরকার সেটা কিন্তু তারাও পাচ্ছেন না। এদিকে কিন্তু এই অবস্থায় ক্রেতারা এক ধরনের বেকায়দায় পড়েছেন বাজারে গিয়ে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রথমে একজন মিল মালিকের কাছে চলে যাচ্ছি। আপনারা তো মিলার পাশাপাশি পাইকার, তো আপনাদের কি মনে হচ্ছে যে এই চালের দাম বাড়ার পেছনে কোন কারণটি রয়েছে? দাম বাড়ার পিছনে বিগত এই 10-11 দিন আগে যে জাতীয় সংসদ নির্বাচন হলো, এর জন্য আমাদের পরিবহন সেক্টরটা স্থবিরতা বিরাজ করেছিল। যেমন আমাদের ভোটের 2-3 দিন আগে লেবাররা তাদের ভোট প্রদানের জন্য নিজ নিজ এলাকায় চলে গেছিল এবং ভোটের আরও 2-3 দিন পরে আসছে। তারপরে এখন শীতকাল, কুয়াশার জনিত কারণে আমাদের চাতাল থেকে ধান উঠতে হতো, আগে উঠতো 2 দিনে, এখন 5-6 দিন 7 দিন লাগে। এর জন্য আমরা বাজারে চাউলটা সরবরাহ করতে একটু দেরি হয়েছে। এই জন্য হয়তো বাজারে 2-1 টাকা বাজার বাড়তে পারে। এখন বাজার স্বাভাবিক চলে আসবে ইনশাআল্লাহ। আমাদের চাতালে লেবার এসে গেছে এবং আমাদের যে চাউল আমরা বাজারে সেটা সরবরাহ করা শুরু করে দিয়েছি। আপনিও তো একজন ব্যবসায়ী, তো আমরা যেমনটি শুনছিলাম বিভিন্ন রিপোর্ট, বিভিন্ন মাধ্যমে কৃষকরাও বলছিলেন যে আপনারা এই চাউলগুলো এক ধরনের স্টক করে রাখেন, এগুলো মজুত করে রাখেন, পরবর্তীতে বাজারে যখন ছাড়েন সেটির দাম বেড়ে যায় এই কারণেই। তো আসলে কি প্রকৃত ঘটনাটা কি? আসলে ধানের দামটা বর্তমানে একটু বাড়তি, কৃষকের ঘরে ধান কম এখন, আর আবহাওয়া বর্তমানে খারাপ। এই আবহাওয়া খারাপের জন্য আমরা চাউল করতে পারছি না, এজন্য বাজারে একটু চাউলের দাম 2-1 টাকা বেশি। কিন্তু অনেক ব্যবসায়ী তারা তো মজুত করে রেখেছে, একটা কৃত্রিম সংকট বাজারে তৈরি করেছে। এ কারণে নাকি চালের দাম কেজিতে 2 টাকা, কোনো ক্ষেত্রে 4 টাকাও বেড়েছে। এটা বড় যারা অটো রাইস মিল, তারা হয়তো হাজার হাজার বস্তা, লক্ষ লক্ষ বস্তা স্টক করে রেখেছে। এই কারণে হয়তো চালের বাজারে একটু প্রভাব পড়তে পারে। আর আমাদের মতো ছোট মিলারদের কাছে কোনো ধান চাউল মজুত নেই। এই আপনারা যে ধানগুলো নিয়ে যান সেগুলো পরের দিনই সেগুলো ভেঙে বাজারে ছেড়ে দেন, তাই কি? হ্যাঁ, আমরা হয়তো ধান আজকে আনি, একদিন অথবা 2 দিন পরেই আমরা ওটা চাউল করে ফেলি, সিদ্ধ শুকান করে চাউল করে। এই আপনি একজন কৃষক, আপনি বলছিলেন যে উৎপাদন খরচের বিবেচনায় আপনারা ধান চালের দাম পান না। তো আসলে আপনারা কত টাকা হলে এই ধানের চালের ন্যায্য মূল্যটা পাবেন? আপনাদের কি বক্তব্য? আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যদি মোটা ধানটা 800 থেকে 900 টাকা বাজার এবং চিকনটা 1100 থেকে 1000-এর মধ্যে থাকে, তাহলে আমাদের ন্যায্য লেবারের মূল্য আমরা পোষাবো। কিন্তু এখন আমাদের যে বাজার, মোটা ধানটা 500 থেকে 600 টাকা এবং চিকনটা হচ্ছে 700 থেকে 800 টাকা, আমাদের লেবারের মূল্য 400 টাকা। আমরা লেবার, সার, বিষ দিয়ে সারে যা ধানে যা উৎপন্ন খরচ, সেই খরচ আমাদের জমি থেকে আসছে না, আমাদের কৃষকদের অনেক লস হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যে ধানের মূল্য ন্যায্য পেয়ে আমরা কৃষক যেন আমরা সফলত হতে পারি এবং কৃষকের ক্ষেত্রে যেন আমরা উন্নত করতে পারি। সবাই কৃষক থেকে সরে আসছে, আবার ফসল করতে যাচ্ছে না, ক্ষেত থেকে দূরে অনেকদিন সরে যাচ্ছে। আমরা চাই লেবারের মূল্য হিসাবে ফসল ধানের দাম 1000 থেকে 1200 টাকা কি সরকার যেন করতে বাধ্য করে। তাহলে আপনারা এবার ধান বিক্রি করেছিলেন কত টাকা মনে? এবার আমরা ধান বিক্রি করেছিলাম 500-550 টাকা মন মোটা ধান, আর চিকনটা বেচেছিলাম 700 থেকে 800 টাকা মন। তো আপনি তো ক্রেতা, আপনি যখন বাজারে যাচ্ছেন চালের এই মূল্য বৃদ্ধি 2 টাকা, কোনো ক্ষেত্রে 4 টাকাও বেড়ে গেছে, তো আসলে আপনার কোনো প্রভাব পড়ছে কিনা? প্রভাব পড়ছে, 4 টাকা 5 টাকা কেজিকে বেশি। বাজারে গেলে চালের দাম 4 টাকা 3 টাকা বেশি, এরকম একটা সমস্যা হয়েছে। কিনতে সমস্যা হচ্ছে কিনা নিম্ন বিত্ত মানুষের জন্য? হ্যাঁ, নিম্ন আয়ের লোকের একটু সমস্যা হয়েছে আর কি। একটু
তদারকি করা দরকার এটা। আচ্ছা, তার মানে আপনারা সরকারের নজরদারি যেন এক্ষেত্রে বাড়ে সেই দাবিটি আপনারা তুলেছেন আর কি। আপনার কাছে আরেকটু আমরা জানতে চাই, আপনারা বলছিলেন যে আপনারা ছোট ব্যবসায়ী, আপনাদের যে মজুত করা হয় সেগুলোর ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়ে না। আসলে এই অঞ্চলে কতজন, প্রায় কি পরিমাণ আসলে বড় ব্যবসায়ী রয়েছে যাদের এই চালটা মজুত করার ক্ষেত্রে রাজশাহীর বাজারটা, নওগাঁর বাজারটা অস্থিতিশীল হয়ে যায়? এটা আমরা হাসকিং ছোট প্রান্তিক মিলার, আমাদের হয়তো চাতাল চালানোর জন্য, লেবার চালানোর জন্য আমাদের 2-500 বস্তা ধান থাকে, তার উপর অতিরিক্ত থাকে না। কিন্তু এখানে যারা অটো মিলার, বড় বড় অটো মিলার, তারা লক্ষ লক্ষ বস্তা ধান স্টক করে এবং তারা চাউল তৈরি করে বাজারে একটা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে এবং তারা যখন সুযোগ পায় সেই সুযোগে তারা কেজি প্রতি 2-3 টাকা হয়তো বাড়ায় দেয়। কিন্তু আমাদের প্রান্তিক মিলার আমরা সঙ্গে সঙ্গে চাউল করে আমরা মার্কেটে সাপ্লাই দিই, এটা আমাদের কোনো স্টক থাকে না। তো সেই জায়গা থেকে আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা যে এই সংকটটি যাতে আর তৈরি না হয় এবং বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদের জন্য নিয়মিত তদারকি করা হয়, সেই জন্য কোনো দাবি দেওয়া আছে কিনা আপনাদের? আমাদের দাবি, বড় বড় মিলারদের লোন অতিরিক্ত বেশি, ওদের লোন কমায় যদি আমাদের ক্ষুদ্র ব্যবসায়িক যারা তাদের মাঝে যদি কিছু লোন দিত তাহলে আমাদের কিছু সুবিধা হতো। আপনিও তো একজন ব্যবসায়ী, তো আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এই যে কৃত্রিম সংকট আপনারাই বাজারে করছেন, এ ধরনের একটা অভিযোগ নানা ক্ষেত্রে শোনা যায়, আসলে আপনাদের বক্তব্য কি সে জায়গা থেকে? আমাদের বক্তব্য ভাই, আমরা মানে হাসকিন মিলার, ছোট মিলার, আমাদের মধ্যে মানে কৃত্রিম সংকটের কোনো সুযোগই নাই বা ওই পরিমাণ টাকাও নাই যে আমরা স্টকে রাখবো আর কি। দিন আনি দিন খাই আমরা, এভাবে চলিয়েছে। কিন্তু যারা বড় মিলার ভাই, ওই তো বললাম যে বড় মিলার যারা, নির্বাচনের সময় তো আপনারা কিছু চাল মজুত করেছিলেন, যেটার একটা প্রভাব বাজারে পড়েছে এমনটি বলছেন। না, শেষ টাইমে আমাদের লেবার থাকে না ভাই। 2 দিন আগে লেবারদের আমরা ছেড়ে দিই ভোট দেওয়ার জন্য, আবার 2 দিন পরে একটু আগে তো একজন বললেন আপনার ওই কথা। আমাদের মানে আমরা মাঠে থাকতেই পারবো কিনা, ব্যবসায় টিকে থাকায় আমাদের মুসিবত। ওই সেই সময়টি আসলে যে চাল বাজারে আসলো না বা আপনারা বাজারে দিলেন না, সেটির কোনো প্রভাব কি আসলে পড়েছে আপনার? আমার জানা মতে প্রভাব পড়ার কোনো কথাই না। এটা আসলে বড় বড় মিলার যারা আছে, অটো মিলের মালিক, ওদের কারসাজিতে এই ঘটনাটা ঘটছে। আপনি পাইকারি বাজার আর ধানের বাজারটা আপনি তদারকি করেন, তাহলে বুঝবেন যে আসলে আমরা কতটা সুখে আছি। একটু খালি তদারকি করেন। সেই জায়গা থেকে আপনার পরামর্শ কি থাকবে চালের বাজারটা যাতে আবার স্থিতিশীল হয়? তা অবশ্যই স্থিতিশীল তো চাই, কিন্তু আমার মতে ভাই যে এখন কৃষকের মানে লেবারের যে দাম, সেই হিসাবে বাজার মূল্য বাড়ে নাই। এখন থেকে আপনি 2 মাস আগে যখন ভরা মৌসুম, তখনই বাজার এর চাইতে বেশি ছিল। আর এখন তো মৌসুমের প্রায় অর্ধেক শেষ প্রান্তে। ওই 2 মাস আগের যে বাজার ছিল, আজ থেকে 2 থেকে 3 মাস ধরেন, ওই বাজারে এখন বর্তমানে কিন্তু চাউলের বাজার নাই। তাহলে আমি বুঝতে পারছি না ভাই, এটা আসলে কিভাবে, কোন দিক দিয়ে কি হচ্ছে না হচ্ছে। আসলে বাজার যে বেশি এটা বলা, আমি বলবো যে আসলে বেশি না। রিচার্ড, আপনি শুনছিলেন, আপনাদের সবাইকে আমাদের জনপদের সময়ে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আর আপনিও শুনছিলেন যে কৃত্রিম একটি সংকট তৈরি হয়েছে, একে অপরকে দুষছে, এভাবেই আসলে ধান চালের দাম একটু বেড়ে গেছে। এই অবস্থায় সাধারণ ক্রেতাদেরও নাভিশ্বাস উঠছে চাল কিনতে, যে তবে প্রকৃত কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সেই দাবিটি আসলে সরকারের কাছে তারা তুলে ধরেছেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে। কক্সবাজার ও বান্দরবানের ক্যাম্পে থাকা রোহিঙ্গারা এখন ক্যাম্প ছেড়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 3 স্তরে চেকপোস্ট থাকার পরও কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না তাদের। এতে স্থানীয় ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে দাবি সুশীল সমাজের। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। 11 লাখ রোহিঙ্গার বসবাস কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায়। মিয়ানমার থেকে পালিয়ে এসে গত 16 মাস ধরে থাকছে 6000 একরের বেশি বনভূমির 30টি ক্যাম্পে। কিন্তু এসব ক্যাম্পে নেই কোনো কাঁটাতারের বেড়া কিংবা সীমানা প্রাচীর, ফলে অবাধে চলাফেরা করছে রোহিঙ্গারা।
সময় যতই গড়াচ্ছে, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের চেকপোস্ট পেরিয়ে রোহিঙ্গারা নানা উপায়ে ক্যাম্প ছেড়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে। স্থানীয়দের দাবি, রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বাইরে আসতে পারায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। নানাভাবে কৌশলে তারা ক্যাম্পের মধ্যে থাকে না, শহরের জীবনে একটা প্রভাব বিস্তার করতেছে। বাংলাদেশি ফাস্টফুড ব্যবহার করে তারা বিদেশে চলে যাচ্ছে। কাঁটাতারের বেড়া কিংবা সীমানা প্রাচীরের মাধ্যমে রোহিঙ্গাদের ক্যাম্পে রাখার দাবি সুশীল সমাজের। তা না হলে স্থানীয় ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আমরা দাবি করব কক্সবাজারে যে রোহিঙ্গারা রয়েছে তাদেরকেও কাঁটাতারের বেড়ার মধ্যে রেখে কঠোর নজরদারির মধ্যে রাখার জন্য। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, রোহিঙ্গাদের নির্দিষ্ট গণ্ডির ভেতরে রাখতে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের তরফ থেকে একটি নির্দেশনা আছে কাঁটাতারের বেড়া দেওয়ার একটা, সে ব্যাপারে আমরা প্রাক্কলন তৈরির জন্য কাজ করছি এখন। পুলিশের দেয়া তথ্য মতে গত 16 মাসে দেশের বিভিন্ন স্থান থেকে 58,361 জন রোহিঙ্গাকে উদ্ধার করে ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। আর এসব কাজে সহযোগিতা করায় 536 জন দালালকে আটক করা হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। রংপুরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ করায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। দুপুরে কারমাইকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুলটির প্রধান শিক্ষক জানান, স্কুলের শ্রেণীকক্ষে ঢুকে তৃতীয় শ্রেণীর ছাত্র রাশেদকে মারধর করেন কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পাভেল রহমান হিমেল। এতে বাধা দিলে শ্রেণী শিক্ষক গোলাম মোস্তফাকে লাঞ্ছিত করে স্কুল থেকে বের করে দেয় সে। পাশাপাশি সব শিক্ষার্থীকে বের করে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেয় হিমেল। তার বড় ভাইয়ের মেয়েকে মারধর করায় তৃতীয় শ্রেণীর ছাত্রকে শাসন করা হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত হিমেল। ছাত্রকে মারছে স্যার, স্যার হলে বলছে যে ছাত্রকে মারছো কেন, সেজন্য স্যারের ঘাত ধরে বাই করে দিছে। উনি ডাঙ্গাইছে ছেলেটা, এখন স্যার বললো যে কি সমস্যা, এ কথা কইছে। আর ভাইয়াটা কলার ধরি ধাক্কা মারিয়া স্যারকে বাইর করে দিছে স্কুল থেকে। পাওয়ার ধরতে হবে ওদেরকে, সেরকম আমাদের স্যারকে বের করে দিছে। আমার ভাতিজিকে মারছে, মনে করেন যে মাথা উঠাইতে পারতেছে না। তারপরে আপনার তাকে আবার শুনলাম, আজকে এসে শুনলাম যে তাকে প্রেমের প্রস্তাব দেয়। আমার বাচ্চাকে ভাই মারছেন কেন, এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমার টিচারকে কলারটা ধরে সেটা নিয়ে গেল এবং হাতটা ধরে বাইরে বের করে নিয়ে গেল। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মেয়েদের পড়াশোনা নিয়ে আহমদ শফির বক্তব্যে তোলপাড়। এমন বক্তব্য ইসলাম সমর্থন করে না বলছেন ধর্মীয় চিন্তাবিদরা। সমাজকে পিছিয়ে দেওয়ার চেষ্টা মন্তব্য নারী নেত্রীদের। সংসদে এসে বিএনপিকে আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের যৌথ সভায় বললেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নেতৃত্ব দেয়ায় নির্বাচনে হেরেছে দলটি। জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়া ঐক্যফ্রন্টের ভুল সিদ্ধান্ত ছিল। ব্রিফিংয়ে ডক্টর কামাল আবারও বললেন, কিছুই জানতেন না তিনি। এবং হঠাৎ করেই মন প্রতি 100 থেকে 150 টাকা বেড়েছে চালের দাম। পাইকারি বাজার ক্রেতা শূন্য। ধানের দাম বাড়ার অজুহাত ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।